আপনারা যা অ্যান্সার করেছেন ঠিকই আছে। প্রথম হচ্ছে যে দুইটা আসপেক্টে আমাদের খেয়াল রাখতে হবে। একটা আসপেক্ট হচ্ছে, আমি একটু শেয়ার করে নিই, ওইখানে একটু নামের ভুল ছিল, ঠিক করে নিলাম। সো ফার্স্ট অফ অল আমরা যত অ্যাকাউন্টস করব সেই অ্যাকাউন্টসটাকে আমরা কি বলবো বলেন তো? আমরা বলবো হচ্ছে আমাদের চারটা হেডে আমরা ভাগ করব: অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম এবং এক্সপেন্ডিচার। এটা নিয়ে আমাদের ভিতরে কোনো ডাউট কখনো রাখা যাবে না যে দিস ইজ দ্য পিওর, আমাদের এটাই সায়েন্স যে আমরা এই চারটার ভিতরে রাখবো। এখন কোশ্চেন হচ্ছে এই চারটা আমরা রাখলাম, কিন্তু চারটার ভিতরে আবার সাব ক্লাস থাকতে পারে। যেমন একটু আগে একজন বলছিলেন যে আমরা আপনার ইকুইটি, ওনার্স ইকুইটিটা কিন্তু অলসো ইজ এ লাইবিলিটি, বিকজ এটা ইন্টারনাল লাইবিলিটি। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা এটা দেখলাম। এখন আমরা যদি দেখি যে আমাদের হচ্ছে যে ব্যালেন্স শিটে যদি আমরা আসি, যেটাকে ব্যালেন্স শিট বলা হয় বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে যে আমাদের আপনার যেটাকে আমরা বলছি প্রফিট, অল লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এটা একটা পার্ট। ওনার্স ইকুইটি একটা পার্ট, মানে হচ্ছে যে পাঁচটা পার্টের একটা পার্ট। আরেকটা পার্টকে আমরা বলছি ক্যাশ ফ্লো এবং অন্যগুলোর নোট। সো অ্যাকর্ডিং টু IS 1, হ্যাঁ, যদিও আমি আপনাদের একটু নোট দিয়ে রাখি, IS 1টা আপনার হচ্ছে IS 1টা কিন্তু বেশি দিন থাকছে না। এটা সম্পর্কে বলতে পারবেন যে IS 1 রিপ্লেস হচ্ছে কিভাবে, বলেন তো? IS 1 যে চেঞ্জ হচ্ছে, কি আইডিয়া আছে? এটা বলতে পারবো না আমি, সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। IS 1টা চেঞ্জ হয়ে যায় 27 সালের, আপনার হয়ে যাচ্ছে হচ্ছে IFRS 18। ওইটাও আমরা এই কোর্সের ভিতরে আপনাদের কাভার করিয়ে দিব আমি, যদিও এটা লেখা নেই কোর্সে। তো এখন আমরা একটা প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টস নিয়ে শুরু করছি। একটা প্র্যাকটিক্যালি ABC কেমিক্যাল নামে একটা কোম্পানি, যেই কোম্পানির আমাদের হচ্ছে এখানে ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আমরা পাচ্ছি। সঙ্গে আছে হচ্ছে আপনার প্রফিট অল লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট আমাদের আছে এখানে, নোট আছে। নোটের ভিতরে দুইটা পার্ট, একটা হচ্ছে পলিসি নোট আর একটা হচ্ছে নিউমেরিক্যাল যে ফিগারগুলো সেটা আছে। আমাদের একটা স্টেটমেন্ট অফ মানে অ্যাসেট শিট শেডিউল যেটা বলি, প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, এটা শেডিউল আছে। আর এর সঙ্গে আমি এইটা ট্রায়াল ব্যালেন্সটাও এনেছি। হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্সটাও এনেছি। আপনি যদি বলেন এখানে ট্রায়াল ব্যালেন্সটাও আছে পার্শিয়াল, যদিও আমরা এইটাকে আরও মডিফাই করব। আমরা যখন এই ট্রায়াল ব্যালেন্সটা খুব ছোট, যেহেতু কোম্পানিটাও ছোট নিয়েছি, এটা আমরা কিছু কিছু মডিফাই করব। এখন যারা জানেন তারা জানেন। তাহলে আমি যে ডিসকাশনটা করলাম এটা সবার জন্য যে কমন বলি, সেটি হচ্ছে যে আমরা টোটাল যত অ্যাকাউন্টস আছে সেই অ্যাকাউন্টসটাকে আমরা কয় ভাগে ভাগ করব? একটু আগে বলেছিলাম, কাইন্ডলি আবার একটু বলেন। 4 ভাগে। একটাকে আমরা বলবো কি? জি স্যার, অ্যাসেট, চলো। লায়াবিলিটি, ইনকাম এবং ইনকাম। এক্সপেন্ডিচার। আচ্ছা, ফার্স্ট। আর আমরা 5টা পার্টই হচ্ছে বুকস অফ অ্যাকাউন্টস থাকবে, যেটা IS 1 বলেন বা IFRS 18 বলেন, একই বলছে। সেখানে কি কি? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন নাম্বার 1। সেকেন্ড হচ্ছে স্টেটমেন্ট অফ, যেটা হচ্ছে প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে এখানে কোনো কোনো জায়গায় স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস বলে, এটা শুনেছেন, বাট এটা একটা জায়গায় বলে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির যে ফাইন্যান্সিয়াল প্রেজেন্টেশনের জন্য বাংলাদেশের ইন্স্যুরেন্সের যে আইনটা আছে, আইডিআরের যে আইনটা, সেইখানে আইনের জায়গায় আপনার এখানে ভুল করে, আমি মনে করছি ভুল করেছে, কারণ প্রফিট এবং লস একসাথে হতে পারে না। ওইখানে আছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, বাট এটা ডেফিনেটলি দ্যাট ইজ দ্য রিয়েল সিনারিও, যে আপনার এখানে প্রফিট অল লস হবে। তাহলে আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট পেলাম। একটু রিপিট হচ্ছে শুরুর দিকের কথাগুলো, বাট এটা সবাইকে এক প্ল্যাটফর্মে আনছি। তারপরে হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, তারপরে চেঞ্জ ইন ইকুইটি, ক্যাশ ফ্লো, দেন হচ্ছে নোটস। নোটসের ভিতরে প্রথমে আপনার বেশ কিছু নিউমেরিক্যাল নোট থাকবে, মানে ডিসকাশন থাকবে, পলিসি নোটগুলো থাকবে, এটা আমি বলবো। আর পরে থাকবে হচ্ছে বিভিন্ন রকম নিউমেরিক্যাল ফিগার নিয়ে থাকবে। আর এটা আপনার এর আগের যে ধাপটা, সেটাকে আমরা বলি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এই ট্রায়াল ব্যালেন্স থেকে যদি আমরা আরও ওয়াক থ্রু করি, তাহলে আমরা পাবো হচ্ছে আপনার লেজার পাবো। হ্যাঁ, লেজারের পরে আমরা আরও এটা ডিক ডাউন করে আমরা যেতে পারবো জার্নাল পর্যন্ত। অথবা উল্টা যদি বলি, যে কোনো ট্রানজ্যাকশন যখন শুরু হয় তখন প্রথম ধাপটা থাকে হচ্ছে, আমরা এটাকে বলি হচ্ছে জার্নাল বা জার্নালাইজ বা হিসাবের ট্রানজ্যাকশন রেকর্ডিং। এই রেকর্ডিংয়ের পরের ধাপটা হয়, রেকর্ডিং যখন হয়ে যায়, জার্নাল হয়ে যায়, তখন জার্নালটা বিভিন্ন
ক্লাসিফাইড হয়ে মানে ভাগে ভাগে আমরা এটাকে লেজারে নিয়ে যাই, ঠিক আছে? তো লেজারে আমরা নিয়ে যাই, লেজারে নেয়ার পরে আমাদের যেটা কাজ থাকে, লেজারে যখন যায়, লেজার থেকে আমরা এটাকে আবার নিয়ে যাই ট্রায়াল ব্যালেন্স, তারপর কিছু অ্যাডজাস্টিং এন্ট্রি করি, সেটা হয় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। সেই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা 5টা সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি, যেমনটি বললাম, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ প্রফিট অল লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো এবং নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর এর সমস্ত কিছু বেসিক যদি ধরি, 4টা বেসিক চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে। চার্ট অফ অ্যাকাউন্টস অনেক বড়, বাট চার্ট অফ অ্যাকাউন্টসকে আমরা 4টা ভাগে ভাগ করবো: অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম এবং এক্সপেন্ডিচার। আর লাইবিলিটির ভিতর 2টা ভাগ, একটাকে ইন্টারনাল লাইবিলিটি বলছি আর একটাকে এক্সটার্নাল লাইবিলিটি। ইন্টারনাল লাইবিলিটি হচ্ছে ওনার সিকিউরিটি, আর এক্সটার্নাল লাইবিলিটি হচ্ছে আদার দেন ইন্টারনাল লাইবিলিটি, সেটা ব্যাংক লোন হতে পারে, অনেক কিছু হতে পারে। সো এটা কি মানে এই যে কথাগুলো বললাম, যারা পুরাতন সিনিয়র বা প্রফেশনাল একটু মানে চাকরি করছেন তাদের তো আমি বুঝলাম এই রিপুটেশন, এটা সবই তারা জানেন। বাট যারা নতুন বা যারা ধরেন কোনো কারণে প্র্যাকটিক্যালি অ্যাকাউন্টিং খুব একটা করেন নাই, তাদের জন্য আমি যেটা বললাম সোফার ইজ ওকে অর এনিথিং, এনি কোশ্চেন? এই ডিসকাশনটার ভিতরে কোনো কোশ্চেন আছে? স্যার মানে সবই শুনলাম, এইটুকু আসলে মোটামুটি জানাই ছিল স্যার। একটা কোশ্চিন আছে একটু স্যার, প্লিজ যদি প্লিজ। এর মধ্যে কভার করে, ওই যে আমরা যে মান্থলি বা ইয়ারলি অ্যাকাউন্টস সাবমিট করা হয়, হুম, সেক্ষেত্রে কি কি প্রসেসটা হয় সেটা যদি আসে সবচেয়ে ভালো। আর একটা আমার একটু কোশ্চিন ছিল যে স্যার, ক্লোজিং এন্ট্রি বিষয়টা নিয়ে যদি একটু একদম একদম, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। তো আমি থ্যাংক ইউ। ক্লোজিং এন্ট্রিটা বুঝেছি, কিন্তু তার আগের কোশ্চেনটা আরেকটু ব্যাখ্যা করবেন কি জানতে? ক্লোজিং এন্ট্রিটা বুঝছে মানে আপনার প্রথম স্যার ওই কোশ্চেনটা যে কি? মান্থলি যখন অ্যাকাউন্ট সাবমিট করতে হয় যখন ম্যানেজমেন্টের কাছে স্যার, হ্যাঁ, হুম, আসলে মানে স্ট্যান্ডার্ড একটা প্রসেস আমরা কি কি অবলম্বন করতে পারি স্যার? ওকে, মানে যেগুলো বলছেন সেগুলো তো সাবমিট করা হয়, বাট তার ব্যাকগ্রাউন্ডে যে প্রসেসগুলো স্যার, আমরা যদি বলি যে আসলে মান্থলি অ্যাকাউন্টসটা কিভাবে সাবমিট হয় স্যার, মানে কোশ্চেনের ইয়াটা আর কি স্যার। হুম, ভালো ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। তাহলে আমি এইটা করতে যে আমি একটু তাহলে আরেকটু, যেহেতু আপনার কোশ্চেন আর কেউ কোশ্চেন করবেন, আমি তাহলে এই স্টেটমেন্টে যাওয়ার আগে ওনারটা একটু আমার মনে হয় যে আমি একটু ব্যাখ্যা করি, তাহলে সুবিধা হবে। উনি যেটা কোশ্চেন করছে, এনি কোশ্চেন, এনি মোর মোর কোশ্চেন, আর কোনো কোশ্চেন আছে? হুম, না স্যার, ভাইয়া যেটা বললো ওইটা কাইন্ডলি একটু দেখাইলে। ওকে ওকে, আচ্ছা। তাহলে ফার্স্ট অফ অল আসি, থ্যাংক ইউ ফর এ গুড কোশ্চেন, এক্সেলেন্ট কোশ্চেন। আচ্ছা, আমাকে বলেন তো, স্ট্যাটুটরি অ্যাকাউন্টিং আর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বা যেটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, স্ট্যাটুটরি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আর ম্যানেজমেন্ট রিপোর্টিং, এর ভিতরে ডিফারেন্সটা কি? যা মনে হয় বলেন, নো নো ইস্যু। আমরা এটা মানে জাস্ট আপনাকে আপনার মতো করে জিজ্ঞেস করছি, কারণ আছে আপনাকে একটু অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার একবারে আমি দিব, তারপরে ওই ওই এটা যাব এক্সেল। জি, অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কি স্যার মানে অডিট ফেস করার জন্য, আর ম্যানেজমেন্ট রিপোর্ট কি ম্যানেজমেন্টের কাছে প্রেজেন্ট করার জন্য, এরকম কিছু? আচ্ছা, গুড। মানে আপনি যেটা বলেছেন আসছে, বাট এই কোশ্চেনটা আমি যদি ইন্টারভিউ বোর্ডে থাকি, আপনি যদি সিএফ হিসেবে ইন্টারভিউ দেন, আমার প্রত্যাশা যেটা থাকতো সেভাবে বলি, হ্যাঁ, আমি তাহলে সুবিধা হবে, আর একবারেই শুনেন বুঝতে পারবেন। সেটা হচ্ছে, যখন কোনো অর্গানাইজেশন, খুব বেসিকলি খেয়াল করেন, খুব মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং, বাট খেয়াল করে শুনেন, সেটা হচ্ছে যখন কোনো অর্গানাইজেশন তার কোনো এক্সটার্নাল কোনো আপনার কোশ্চেন নেই, এক্সটার্নাল কোনো পার্টির কাছে কোশ্চেনের অ্যান্সার দিতে বাধ্য নয়, এরকম প্রতিষ্ঠান কারা? যেমন ধরেন লেটসে আজকে এই কোশ্চেনটা করেছেন তারেক সাহেব, হ্যাঁ, আর তারিক নাম না আপনার ভাই? তারিক? না, আমি কোশ্চেনটা করিনি স্যার। ফার্স্ট অফ অল আর আমি মাহমুদুল হাসান আকিব। স্যার, ও মাহমুদুল হাসান। আচ্ছা আচ্ছা, সরি সরি, সরি, তারিক ভাই, ঠিক আছে, সরি, মাহমুদ হাসান। তাহলে মাহমুদ সাহেবের কথা বলি। এখন ধরেন মাহমুদ সাহেব হচ্ছে, আমরা একটা মাহমুদ সাহেব একটা প্রোপাইটারশিপ ফার্ম করলেন। মাহমুদ সাহেব ওনার কিছু টাকা নিয়েছেন ওনার ভাইয়ের কাছ থেকে, ওয়াইফের কাছ থেকে নিয়ে শুরু করলেন। তো মাহমুদ সাহেব যেমন ব্যবসা করবেন, সেই ব্যবসা শুরুটা কীরকম হবে এবং সেই ব্যবসার জন্য কি কি লিগ্যাল রিকোয়ারমেন্ট আছে বলতে পারেন মাহমুদ সাহেব? যে আপনি যদি প্রোপাইটারশিপ ব্যবসা করেন, এটার রিকোয়ারমেন্টটা কি, এটা কী করতে হবে, মানে কি কি জায়গায় আপনার কোশ্চেন অ্যান্সার দিতে হবে, কাকে কাকে অ্যান্সার দিতে হবে? প্রোপাইটারশিপ এটা হলো স্যার, প্রথমে তো স্যার ওই যে ট্রেড লাইসেন্স তো করতেই হবে স্যার বিজনেসের জন্য। হুম হুম তারপরে বিন নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, হুম ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এগুলো থাকতে হবে। এবং তারপরে এবিসিসি না কোথেকে যেন একটা রেজিস্ট্রেশন, সেগুলো তো থাকতে হবে স্যার।
ওকে, এগুলো প্রসেস মেনটেন করেই তো যেতে হবে স্যার মনে হয়। আচ্ছা আচ্ছা, আমি তাহলে বলি, আপনি অনেকটাই গেছেন, বাট একটু আর একটু ক্লিয়ার হন, কিছু কিছু জায়গায় একটু রং আছে। ইন্ডিভিজুয়ালি একজন প্রোপ্রাইটারশিপ ব্যবসা করতে গেলে তার প্রথম একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স মানে হচ্ছে সে একটা ব্যবসা করার পারমিশন নিল, সেটা ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা হলে পৌরসভা, সিটি কর্পোরেশন, একটা অনলি ওয়ান। আর দেন সে যদি কোনো ব্যাংক লোন না নেয়, কোনো রকম লোনে না থাকে, তার আরেকটা কাজ দরকার হয়, সে অ্যানুয়াল একবার হচ্ছে আপনার এনবিআরে তার একটা ট্যাক্স জমা দিতে হবে। এবং সেই ট্যাক্সটা যেটা হবে, মাহমুদ সাহেব যখন হচ্ছে যে উনি ব্যক্তি, উনি প্রোপ্রাইটারশিপ ব্যবসা করছে, তখন মাহমুদ সাহেবের ওই কোম্পানির আলাদা কোনো রিকোয়ারমেন্ট নেই। মাহমুদ সাহেব ওই ব্যবসাটা একটা হিসাব নিজে তৈরি করবেন। ইভেন এটা যদি খুব বড় কোম্পানি না হয়, ব্যাংক লোন না থাকে, যদি এটা পাবলিক ইন্টারেস্ট এন্টিটির ক্যাটাগরিতে না যায়, তাহলে যদি উনি ধরেন একটা মুদি দোকান দিয়েছেন ছোট্ট, এবং এই মুদি দোকানে উনি হচ্ছে বা একটা ছোট ব্যবসা করেন, ছোটোখাটো সাপ্লাই দেন বা এই ধরনের যে কোনো একটা ব্যবসা, তাহলে তার অনলি রিকোয়ারমেন্ট হচ্ছে উনি ট্রেড লাইসেন্স নেবেন, এটা নিতেই হবে। আর সেকেন্ড হচ্ছে অ্যানুয়ালি আপনার ট্যাক্স রিটার্ন জমা দিবে। সেই ব্যবসার জন্য আলাদা কোনো অডিট টডিট করাতে হবে না, উনি ওনার ওই ব্যবসার একটা হিসাব উনি নিজে রাখবেন, সেই হিসাবটা ওনার পার্সোনাল ট্যাক্স রিটার্নে ওই ব্যবসার কত লাভ হয়েছে আনবে, ওই অ্যাসেটে, ওই ব্যবসার কত অ্যাসেট আছে, ওই অ্যাসেট তার পার্সোনাল আইটি 10B তে আনবে, লাইবিলিটি থাকলে আনবে, সেই লাইবিলিটি ব্যাংক লাইবিলিটি না, হয়তো সে কোনো বাকিতে এনেছে। তার মানে এইখানে কিন্তু কোনো লিগ্যাল রিকোয়ারমেন্ট নেই। যে ভাই কোশ্চেন করছিলেন সেই ভাই কিন্তু, তাহলে তার মানে কি, তাহলে তার মান্থলি অ্যাকাউন্টস করতে হবে? নো। অ্যানুয়াল অ্যাকাউন্টস করতে হবে? নো। অনলি রিকোয়ারমেন্ট হচ্ছে ট্যাক্স যখন জমা দিবে তখন আপনার সারা বছরের ব্যবসাটা হিসাবটা মিলিয়ে ট্যাক্স অথরিটিকে জমা দিতে হবে। কারণ আপনি যদি ভুল জমা দেন আর ট্যাক্স যদি অডিট করে বের করে, তাহলে আপনার পেনাল্টি হবে। তার মানে এইটাই রিকোয়ারমেন্ট। এখন কোশ্চেন হচ্ছে, এই ব্যবসাটা যদি আর একটু বড় ব্যবসা হয় এবং ওনার যদি ভ্যাট রিকোয়ারমেন্ট থাকে, অর্থাৎ উনি যদি এই ব্যবসায় এমন ব্যবসা করলেন যেটা ভ্যাট এক্সামটেড না, ভ্যাট দিতে হবে, তখন ওনাকে বিন নিতে হবে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। সো দিস ইজ অল ফর এখন যদি উনি ব্যাংক লোন নিতে চান, তখন ব্যাংক একটা রিকোয়ারমেন্ট করবে যে ভাই তুমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জমা দাও। তখন আপনি ব্যাংক বলে দিবে যে এটা কি আপনি তৈরি করে দিলে হবে, না কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম দিয়ে, সিএ ফার্ম দিয়ে অডিট করে জমা দিতে হবে। সো দিস ইজ অল। বাট ইফ ইট ইজ এ লিমিটেড কোম্পানি, সেই লিমিটেড কোম্পানি হতে পারে এটা ওপিসি, 1% কোম্পানি, এটা নতুন ফর্মের একটা লিমিটেড কোম্পানি, বাট ওপিসি, একজন ওনার ওপিসি, মিনিমাম দুইজন নিয়ে একটা আছে এলটিডি, যেটাকে এখন পিভিটি বলা হয়, ওপিসি, পিভিটি, আর একটা হচ্ছে পিএলসি, পাবলিক লিমিটেড কোম্পানি। এই তিনটার ক্ষেত্রেই হচ্ছে আপনাকে অডিট করাতে হবে। এখন যে কোশ্চেনটা আপনাকে বলেছিলাম, আমি যেসব অর্গানাইজেশনে কাজ করেছি, আমি রহিম আফরোজে কিছুদিন কাজ করেছি, মূলত বেশি সময় শান্তা, কল্লোল এবং সুপারস্টার, এই তিনটে জায়গায় বেশি সময়, আরও কিছু অর্গানাইজেশনে কাজ করেছি। আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার যে লার্জ এমএনসি, বাট ওইখানে খুব বড় পজিশনে ছিলাম না, যেখানে আমার দায়িত্ব ছিল না ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন। এখন খেয়াল করেন, এই যে তিনটা অর্গানাইজেশন, এই তিনটা অর্গানাইজেশনেই মান্থলি একটা বোর্ড মিটিং হতো। সো মান্থলি বোর্ড মিটিংয়ে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে নিতে হতো, সেটা আমরা বলতাম ম্যানেজমেন্ট রিপোর্ট। কারণ অ্যানুয়ালি একবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা, মিনিমাম একবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হচ্ছে ম্যান্ডেটরি ফর এ প্রাইভেট পাবলিক পিএলসি। প্রাইভেট পাবলিক পিএলসি যে কোনো কোম্পানি হোক, মিনিমাম ইয়ারলি একবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতেই হবে এবং তা অডিট করতে হবে। এটা রিকোয়ারমেন্টটা আছে হচ্ছে IAS 1-এ, যে অ্যানুয়ালি একবার করতে হবে। আর ট্যাক্স রিটার্ন জমা সহ ট্যাক্স অথরিটি বলবে, এবং এটা কখনো কখনো ক্রেডিট রেটিং করাতে হয়, ফর দ্য ব্যাংক লোন যদি থাকে ক্রেডিট রেটিং করতে হয়। এবং এখন অডিট যে করতে হবে, অডিট কোয়ালিটি এবং অন্যান্য জিনিস মেনটেন করবে হচ্ছে, দেখবে হচ্ছে FRC, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। তাহলে এই যে কোশ্চেনটা করছিলাম যে প্রাইভেট কোম্পানি বা পাবলিক কোম্পানি বা ওপিসি, এখানে আমরা ম্যানেজমেন্ট কাস্টম মেড যত রিপোর্টিং হয়, যে মান্থলি হতে পারে, কোয়ার্টারলি হতে পারে, উইকলি হতে পারে, এগুলোকে আমরা সব এক ক্যাটাগরি ধরবো যে ম্যানেজমেন্ট রিপোর্টিং বা ম্যানেজমেন্টের জন্য করছেন, কাস্টম মেড। বাট আর একটা টার্ম আছে, এই টার্মটার নাম হচ্ছে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে আপনার একটা সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকতে হবে। ইউ হ্যাভ টু প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন একটা নির্দিষ্ট ফরম্যাটে, দেন ইউ হ্যাভ টু প্রিপেয়ার এ প্রফিট, অল লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, আপনাকে করতে হবে চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটাকে বলা হয়
জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানুয়ালি একবার করতেই হবে, এবং এইটা যে আমি পাই বললাম পাবলিক ইন্টারেস্ট এন্টিটি এবং লিমিটেড কোম্পানি এবং ক্ষেত্র বিশেষ সব ব্যাংক, ইন্স্যুরেন্স, এই ধরনের একটা লিস্ট আমি দিয়ে দিব। এই ভিডিওটা করা আছে, আমি রিপিট করছি না, একদম ক্লিয়ারলি করা আছে, আমি আপনাদেরকে পাঠাবো, আপনারা কাইন্ডলি ভিডিওটা দেখবেন। আগামী 1 সপ্তাহ পরে ক্লাস। আমার রিকোয়েস্ট হচ্ছে এই ক্লাসের ফুল বেনিফিট নিতে গেলে আগের রেকর্ডেড ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে অডিট ম্যান্ডেটরি। তাহলে এখন যে কোশ্চেনটা আপনি করেছিলেন যে অ্যানুয়ালি কয়বার করতে হবে, কি করতে হবে, এটা আপনারা বুঝলেন। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, এখন বাংলাদেশে যেসব কোম্পানি আছে তাদের হচ্ছে লোকাল সব কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ার ফিক্স হয়ে গেছে, সেটা হচ্ছে জুলাই 1 থেকে জুলাই 1 টু জুন 30। কারা কারা এক্সেপশন, এর বাইরে আছে হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাদের প্যারেন্ট কোম্পানির সাথে মিল রেখে, কারোর হয়তো জানুয়ারি টু ডিসেম্বর হয়, কারো হয়তো অক্টোবর টু সেপ্টেম্বর হয়, কারো হয়তো এপ্রিল টু মার্চ হয়, তো তাদেরগুলো একটু এক্সেপশন দেওয়া আছে। আর এক্সেপশন আছে ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, যারা ব্যাংকগুলো জানুয়ারি মাস মেনটেন করে। বাট অল দ্য লোকাল কোম্পানিজ আদার দেন ব্যাংক এবং এমএনসিজ এবং হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজ হচ্ছে একই সময় হবে, 30শে জুন প্রতি বছর ক্লোজ হবে। তার মানে ফার্স্ট ডে অফ এ রিপোর্টিং পিরিয়ড হচ্ছে জুলাই 1, আর ক্লোজিং ডেট বা রিপোর্টিং ডেট হচ্ছে 30 জুন। এখন 30 জুন করে আপনাকে 30 জুন যখন শেষ হলো, তখন আপনার এইটার প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে বোর্ড মিটিংয়ে অথেন্টিকেট করে অডিটর দিয়ে অ্যাপ্রুভ করে অডিট রিপোর্ট সহ পরের বছরের 15ই জানুয়ারি অর্থাৎ 30 জুন শেষ হয়ে গেল, 1 জুলাই থেকে ধরেন 2024 সাল এখন চলে, তা 2024 সাল যদি হয় 2024 সালের 1 জুলাই থেকে 2025 সালের 15ই জানুয়ারি পর্যন্ত আপনাকে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় আছে 1। আর হচ্ছে আরজিসি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ডিসেম্বর 30-এর ভিতর করতে হবে, ডিসেম্বর 31-এর ভিতরে। তার মানে রাফলি কম বেশি 6 মান্থ একটা টাইম পাওয়া যায়। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে ভিন্ন হতে পারে, এক্সেপশনাল, বাট জেনারেল টার্মে বললাম। তাহলে রেকর্ডিং ডেট অথবা ব্যালেন্স শিট ডেট থেকে রাফলি 6 মান্থের মতো কম বেশি সময় পাচ্ছেন যে আপনার প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ড্রাফট অ্যাকাউন্টস নিয়ে অডিটরকে দেখিয়ে ফাইনালাইজ করে আপনার বোর্ড মিটিং অ্যারেঞ্জ করে ওখান থেকে অথেন্টিকেট করে আপনার অডিটর রিপোর্ট নিয়ে এজিএম করে ফাইনালাইজ করতে হবে। সো দিস ইজ দ্য প্রসেস। আপনি কি এটা জানতে চাচ্ছিলেন, আমাকে যে কোশ্চেনটা করছিলেন, যে প্রসেস এবং নিয়মগুলো? জি স্যার, এই প্রসেসগুলো জানতে চাচ্ছিলাম স্যার। ওকে। আর সেকেন্ড কোশ্চেন ছিল কি ভাই? সেকেন্ড কোশ্চেনটা আমি আর অনেকক্ষণ কথা বলা এটা মিস করেছি। সেকেন্ড আরেকটা বলেছিলেন ক্লোজিং এন্ট্রির ব্যাপারটা স্যার। ওকে ওকে ফাইন। এখন ক্লোজিং এন্ট্রিটা একটু বলে নেই। সেটা হচ্ছে যে এই আমি এবার ওখানে চলে যাচ্ছি, এই কোশ্চেনটা আমি আপনি না বললেও আমি বলতাম, এটা যাচ্ছি। সোফার মানে আপনাদের যেভাবে আমি বলছি ঠিক আছে তো না? আপনারা এভাবেই তো মানে কোনো রকম আটকায় গেলে বলেন। এখন আপনি দেখেন, একটু আগে আমি আপনাদেরকে কি বলছিলাম যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভিতর 4টা পার্ট থাকে, 4টা ভাগে আমরা ভাগ করি। একটাকে বলা হয় অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্ডিচার। তাহলে এখন খেয়াল করেন, এই যে ব্যালেন্স শিট যেটা করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন যে এইখানে আমি যখন করছি তখন কিন্তু আমরা আপনার একটা মিনিট জাস্ট এ মিনিট, আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এখানে যখন আমি ব্যালেন্স শিট করছি তখন কি লিখছি খেয়াল করেন তো। সরি, ব্যালেন্স শিট যখন করছি এটা কি লিখছি দেখেন তো, অ্যাজ কি লিখছি, অ্যাজ অন। এটার মানে কি দেখা যাচ্ছে? এটা স্যার দেখা যাচ্ছে স্যার। অ্যাজ অন মানে কি? অ্যাজ অন মানে স্পেসিফিক এই ডেটে পজিশনটা কি? এক্স্যাক্টলি ভাই, সেটা হচ্ছে ব্যালেন্স শিট হচ্ছে প্রতিদিনই ব্যালেন্স শিট হইতে পারে, মানে এভরি ডে এভরি মিনিটে ব্যালেন্স শিট হইতে পারে। মানে যখন আপনি বসছেন, যে সময় আপনি এটা ক্লোজ করছেন, যে সময় যেমন অটোমেটেড, আমরা যে এসএপি, আমি সুপারস্টার গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম, আমরা এসএপি ইউজ করতাম, এটা প্রতিনিয়ত আপডেটেড থাকে। ওই সময় ওই ধরেন আজকে কয়টা বাজে, আজকে হচ্ছে 27 নভেম্বর 9টা 37, 27 নভেম্বর 9টা 37-এ আপনার যে হচ্ছে যে আপনার যে ঘটনা ঘটছে এই সময়ে আপনার ব্যালেন্স শিট মানে এখনকার, তো 30 জুন মানে 30 জুন। কিন্তু প্রফিট অ্যান্ড লসে আমরা কি লিখছি খেয়াল করেন তো, প্রফিট অ্যান্ড লসে কি বলছি দেখেন তো খেয়াল করে। প্রফিট অ্যান্ড লসে লিখছি আবার একটু ভিন্ন, আমরা লিখছি হচ্ছে ফর দ্য ইয়ার এন্ডেড। তাহলে ফর দ্য ইয়ার এন্ডেড মানে কি?
ফর দ্য ইয়ার এন্ড মানে পিরিয়ড মেনশন করা হচ্ছে যে হ্যাঁ সেটা এক্স্যাক্টলি, তার মানে এটা হচ্ছে 1 জুলাই, এটা হচ্ছে 1 জুলাই কত 2022 টু 30 জুন, জুন 30, হ্যাঁ জুন 30 হচ্ছে জুন 30 2023, তাই না? জুন 30 2023, তার মানে একটা পিরিয়ড স্পেসিফিক করছে। তো এখন খেয়াল করেন যে একটা হচ্ছে চলমান নদী, এটা পানি পড়ছে সারা বছর সারা সময়, হিমালয়ে হচ্ছে আপনার পানির তৈরি হচ্ছে আর প্রতিনিয়ত সমুদ্রে পড়ছে। তো ব্যালেন্স শিট ইজ অলওয়েজ কারেন্ট, যেদিন যে সময় বসছেন এটা। আর যখন একটা প্রফিট অ্যান্ড লস হয়, প্রফিট অল লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, তখন একটা স্পেসিফিক পিরিয়ড থাকে। যখনই একটা স্পেসিফিক পিরিয়ড থাকে তখন এইখানে যে আপনার নেট সেলস বা সেলস থেকে শুরু করে নিচে নেট প্রফিট আসে, এই জিনিসটাকে ক্লোজ করতে হয়। তার মানে যখনই আপনি ইনকাম স্টেটমেন্ট বলছেন, তখন ইনকাম স্টেটমেন্টের একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ইনকাম স্টেটমেন্টের সবগুলো আইটেম, অর্থাৎ অল ইনকাম অ্যান্ড অল এক্সপেন্ডিচার, এইটা একটা ক্লোজিং এন্ট্রিজের মাধ্যমে ক্লোজ করে এটাকে শিফট করতে হয় চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্টে। হ্যাঁ, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্টে, এই চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্টে এনে এই চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্টটা আবার রিফ্লেক্ট করে ব্যালেন্স শিটে। তার মানে এক কথায় যদি বলি, 4টা ভাগে আমি আমার টোটাল হেডস অফ অ্যাকাউন্টসকে 4টা ভাগে ভাগ করছিলাম। যত ধরনের হেড অফ অ্যাকাউন্টস, একটা হচ্ছে অ্যাসেট লাইবিলিটি, অ্যাসেট লাইবিলিটি হচ্ছে আপনার অ্যাজ অন হবে। আর ইনকাম স্টেটমেন্ট যেহেতু পিরিয়ডিক, অর্থাৎ এটা 1 বছরের হতে পারে, এটা 1 বছর করা হয়েছে, স্ট্যাটুটরি অ্যাকাউন্ট যেহেতু 1 বছরে করা হয়েছে, কখনো 6 মাসের হতে পারে, 3 মাসের হতে পারে, 1 মাসের হতে পারে। তো এক পিরিয়ড থেকে আরেক পিরিয়ডে যখন শিফটিং হয় তখন এটাকে ক্লোজ করতে হয়। যে প্রফিট আসছে, এই প্রফিটের ফিগারটা, এই যে প্রফিট, নেট প্রফিট আফটার ট্যাক্স, এই ফিগারটা চলে যায় হচ্ছে ওনার্স ইকুইটিতে। ওনার্স ইকুইটি জিনিসটি আবার ব্যালেন্স শিটে আমরা যখন এই যে দেখবেন, এই যে এখানে আছে, এটা হচ্ছে এই যে এই শেয়ার হোল্ডার ইকুইটি এখানে থাকে। তার মানে অ্যাসেট লাইবিলিটি কন্টিনিউয়াস প্রসেস আর ইনকাম এক্সপেন্ডিচার ক্লোজ করতে হয়। ক্লোজের প্রসেসটাকে বলা হয় ক্লোজিং এন্ট্রি। আমি ক্লোজিং এন্ট্রি দেখাই দিব আপাতত। এটা বোঝা গেল আমি যেটা বললাম? ইজ ইট ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, স্যার ওই আরেকটা একটু ছিল, ওই মান্থলি অ্যাকাউন্ট সাবমিশনের সাথে একটু বেসিক লেভেলের কোশ্চেন যদিও তো করে নিই স্যার, একটু জানার জন্য স্যার। জি, যে মান্থলি যখন অ্যাকাউন্ট সাবমিট করব সেই সময় তো স্যার যে স্টেটমেন্টগুলো আপনি বললেন স্যার, ফাইন্যান্সিয়াল পজিশন, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ইকুইটি, ক্যাশ ফ্লো, নোটস বা অ্যাসেট, এই কটা জিনিস সাবমিট করলেই তো এনাফ নাকি স্যার? জি এনাফ। কিন্তু একটা চ্যালেঞ্জ হয় কি, ম্যানেজমেন্ট জি স্যার। স্পেশালি যারা বিভিন্ন প্রাইভেট বা পাবলিক কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর, তাদের ভিতরে অ্যাকাউন্টিং নলেজ খুব ভালো আছে এরকম সংখ্যা পাওয়ার সম্ভাবনা কম। যেটা হয় পাবলিক কোম্পানিতে আমাদের মতো, যেমন আমরা আমি বিভিন্ন কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছি, নমিনেটেড ডিরেক্টর হিসেবে কাজ করছি। অন্টারপ্রেনিয়াররা সাধারণত এই ফরম্যাটে জিনিসগুলো অনেক সময় বুঝতে পারে না। তখন আমরা ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট প্রেজেন্ট করি, এটা ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমরা কিছু রেশিও অ্যানালাইসিস বা তাদের বোধগম্য করে কিছু প্রেজেন্টেশন দেই। হ্যাঁ, তো সেইটা আপনি ক্লাসের শেষের দিকে আমরা দেখাবো যে কোর সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা হচ্ছে মেইন যে 5টা, এর বাইরে কি কি ধরনের রেশিও বা কি কি ধরনের অ্যানালাইসিস ম্যানেজমেন্ট বুঝতে চায়, এটা আমরা আপনাদের সাথে আলাপ করব। ওই এর বাইরেও আসলে আপনার অর্গানাইজেশনে যদি ওনারা এইভাবে অভ্যস্ত হয়ে যায় যে সরাসরি ওনারা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বুঝেন, ইনকাম স্টেটমেন্ট বুঝেন, ক্যাশ ফ্লো বুঝেন, তাহলে তো আর দরকার নেই। তাহলে শুধু কিছু রেশিও অ্যানালাইসিস করে আপনি তাদেরকে উপকৃত করতে পারেন টু হেল্প দেম ইন টেকিং ডিসিশন, যে আপনার তারা যেহেতু ইনভেস্টর, ওনারা কি কি ধরনের ওনাদেরকে ইনভেস্টমেন্টের ডিসিশন নেওয়ার জন্য কি কি জিনিস নতুন জানাবেন, এটা আপনারা কিন্তু জানাইতে পারেন যে তারা যাতে করে তাদের ডিসিশন রং না হয়, এই জন্য এই জিনিসগুলো আপনারা দেখাতে পারেন। বাট মূলত এইটাই হচ্ছে, আমি এখানে যেটা 5টা আলাপ করলাম, এটাই হচ্ছে আপনার স্ট্যাটুটরি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কন্টেন্ট, এবং এটাই আমরা সাধারণত ম্যানেজমেন্টকে একই জিনিস দেখাই। ওকে, আচ্ছা, আর কোনো কোশ্চেন? ঠিক আছে স্যার, এখন তো ওটা বুঝলাম ক্লিয়ার স্যার, যে আইএস অনুযায়ী যে 5টা যে স্টেটমেন্ট সেটাই আমাদেরকে মেইনলি মেনটেন করতে হবে। এবং শুরুতে যেটা বললেন স্যার যে প্রসেসটা এরকম, যে জার্নাল, তারপরে লেজার, এটা তো অ্যাকাউন্টিং সিস্টেম স্যার, অ্যাকাউন্টিং সাইকেল যেটা আর কি স্যার, ওইভাবেই আসলে মান্থলি অ্যাকাউন্টসটা ক্লোজ হবে এই 5টা স্টেটমেন্ট তৈরির মাধ্যমে। ঠিক আছে কি স্যার? জি জি, ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা, থ্যাংক ইউ এখন স্যার। আসেন এখন আসেন আমরা এবারের সেশনে আমি প্রত্যেক বছরই কিছু মানে একটা বেসিক জিনিসের উপর নিয়ে পুরো ক্লাসগুলো শেষ করি। এবার আমি আগের ক্লাসগুলোয় করেছি বেক্সিম কোর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে করেছি, স্কোয়ার একটা করেছি, কখনো কখনো বার্জার পেন নিয়ে করেছি। এবার আমরা এই এক্সেল শিট নিয়ে করবো, এটা তো আমাদের আরো উপকার হতে পারে। ওই ক্লাসগুলো আছে, আপনারা চাইলে আমি কিছুদিন দেখাবো। তাহলে আমরা যদি ব্যালেন্স শিট ধরে আগাই, তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে এই ক্লাসের শুরুতে আমাদের এই যে সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে করতে হবে, কিভাবে করতে হবে, বেসিক নর্মসটা কিভাবে হবে, এটা আমরা দেখব IS1। হ্যাঁ, তো IS1টা আমরা আগামী ক্লাসে করব, আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস। এবং সম্ভবত আমি আপনাদেরকে অ্যাডভান্স বলে দেই, আমরা 10টা ক্লাস নেওয়ার কথা, অতীতে আমি দেখেছি 10টায় শেষ করতে পারিনি, 11টা ক্লাস হয়েছে। এটা আমার তরফ থেকে আপনাদের জন্য উপহার থাকে, কারণ আমি মাঝে মাঝে হয়তো ক্লাসটা একটু লেন্দি করি, ধরেন আলাপ আলোচনা একটু বেশি সময় নেই, অথবা এরকম হয়। আমি 10টা না, আমার সম্ভবত ক্লাস 11টাই হবে। তো 11টা হতে গেলে আজকের ক্লাসে আমি আসলে কোনো IS ধরছি না। আমরা যদি কোর্স কন্টেন্টটা দেখি, আপনারা কি কোর্স কন্টেন্ট সবাই পেয়েছেন? জি পেয়েছি। আচ্ছা, আমি কি একটু দেখাই তাহলে যে আপনারা এইটা কি বুঝছেন কিনা, যে এইটা আমরা কিভাবে ক্লাসগুলো আগাবো সেটার প্রসেসটা একটু যদি দেখাই। সেটা হচ্ছে আমি 4th ব্যাচের ক্লাস সবগুলো আমি নিয়েছিলাম, ওখানেও আছে, আমি নামানো দেখাচ্ছি। 1 মিনিট। প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্ভবত নতুন চেঞ্জ হয়নি, এটাই হচ্ছে আছে আপনাদের কাছে যেটা আছে, এটাই তো না? আপনারা পেয়েছেন না এটা? জি এক্স্যাক্টলি সেম। আচ্ছা, তাহলে দেখেন আজকে কিন্তু আমি প্রথম ক্লাসে তেমন কিছু আলাপ করলাম না, তাহলে আমাদের নেক্সট ক্লাসটা হবে এইটার উপরে। ওই দিনই আমি যেহেতু আমি আজকে অলরেডি কিছু কিছু জেনারেলি জিনিস আলাপ করছি, আমাদের নেক্সট ক্লাসটা হবে মূলত এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং IS1। এখন চ্যালেঞ্জটা হচ্ছে যে এইটার কন্টেন্টটা এত বড়, যদি আমি এইটাতে 2টা বা 3টা ক্লাস নিয়ে ফেলি, তাহলে আপনার মেইন কোর নিচের জিনিসগুলো মিস হবে। আবার সুবিধা হচ্ছে এইটার উপর একদম ধারাবাহিকভাবে আমি জানি যে কোন টাকা বেস্ট লেকচার দিয়েছি, আমি কোন সেশনটা সবচেয়ে মানে একদম বেস্ট হয়েছে। তো আমি আজকের সেশনটা শেষ করে আপনাদেরকে এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের উপর একটা ভিডিও দিব। আমি আগামী ক্লাসে আলাপ করব, শিওর ডিসকাশন করব, বাট আজকে দিয়ে রাখবো অ্যাডভান্স, আপনারা একটু দেখে নেবেন। এবং এই আগামী ক্লাসের কন্টেন্টটাও আজকে দিয়ে রাখবো, মানে আগামীকালকে আপনারা কন্টেন্টটাও পেয়ে যাবেন যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আর IS1। তাহলে কি হবে, আপনি একই সঙ্গে সঙ্গে খেয়াল করেন, আপনি ইন্টারেস্টিং হচ্ছে যে নেক্সট ক্লাসেরই আজকে যেহেতু প্রথম ক্লাস, অনেকটা বলতে পারেন যে একটা টাইপ আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাস টাইপ করলাম, তাহলে নেক্সট ক্লাসে যে আমি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক পড়াবো এবং IS1 পড়াবো, তার একটা ভিডিও কন্টেন্ট অলরেডি পাচ্ছেন, এবং আপনার এটার এই PDF কপিও পেয়ে যাচ্ছেন। সো আপনাদের কাজ হবে, 1 সপ্তাহ সময় আছে, একদিন কম, কারণ আজকে বুধবার নিলাম, তো নেক্সট মঙ্গলবার ক্লাস। এই সময়ের ভিতরে আপনি যদি আগামী মানে 5-6 দিন যদি 1 ঘন্টা করে টাইম দেন, আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি যিনি অলরেডি সিনিয়র পজিশনে কাজ করছেন উনি তো উপকৃত হবেনই, যারা একদম ফ্রেশার তারাও অনেক উপকৃত হবেন। সো আমি আপনার একজন কোশ্চেন করছে রিসিভ রিগার্ডিং কোর্স কন্টেন্ট, না এটাও যে এই জারিফ, আপনি কি আছেন? স্যার আচ্ছা, জি আছি স্যার। একজন বলেছে কোর্স কন্টেন্ট পাইনি, আপনি একটু এই কোর্স কন্টেন্টটা আপনার কাছে আছে, আপনি এখনই একটু আমি দিয়ে দিয়ে দেব। দেন। আচ্ছা, আর আমি জি আপনাকে ক্লাসের শেষে আপনাকে আমি এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং IS1 এর একটা প্রেজেন্টেশন দিব, এটা আপনি PDF কপি ওনাদের দিয়ে দিবেন। আর আমি আপনাকে দুটো ইনশাল্লাহ। ভিডিও দিব, এটাও আপনি শেয়ার করবেন, একটু কষ্ট করে আজকেই করে দিন, হ্যাঁ একটু। হ্যাঁ, আর এই ক্লাসের ওকে স্যার। ভিডিওটা তো কালকে পাবে, এটা অসুবিধা নেই, এইটাতে দিয়ে দিন। হ্যাঁ, সো জি আজকে আর তাহলে আগাই না, কারণ আমার একটা প্ল্যান হচ্ছে যে একটা এই 2টা ফ্লো থাকে, তো আজকে একটা ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে নেই আমরা, ফার্স্ট ক্লাসটা আগামী মঙ্গলবার নেই 8:30টায়। আর সোফার যদি কোনো কোশ্চেন থাকে, একজনই কোশ্চেন বেশি করেছেন, অন্যরা যদি কোনো কোশ্চেন থাকে বা যে কোনো কিছু এনিথিং প্লিজ, বা আপনারা যদি বলেন যে না স্যার এই লেকচারটা এইভাবে হলে ভালো হয়, একটু সাজেশন যদি আমাকে দেন যে এইভাবে করলে আর একটু ভালো স্যার হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি প্লিজ বলেন। স্যার, আমার নাম হচ্ছে মেহেদী হাসান। জি মেহেদী, স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে জি আমরা যে মান্থলি ক্লোজিংটা জমা দিচ্ছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পারপাস, হুম সেখানে প্রতি মাসে কি আমাকে 5টা স্টেটমেন্ট তৈরি করতে হয়, নাকি দেখা যাচ্ছে যে প্রফিট এন্ড লস তৈরি করলাম হুম বা কোয়ার্টারলি ব্যালেন্স শিট তৈরি করলাম, এরকম কি কিছু আছে, নাকি প্রতি মাসেই করতে হয়, বা ইটস ডিপেন্ড অন কোম্পানির রিকোয়ারমেন্টস, এরকম কিছু কিনা স্যার? থ্যাংক ইউ, ভেরি গুড কোশ্চেন। প্রথম হচ্ছে যে সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখালাম বা আগামীকালকে IS1 পড়াবো,
এটা অনলি অ্যাপ্লিকেবল বছরে একবার এটা মিনিমাম করতেই হবে। দ্যাট ইজ স্ট্যাটুটরি রিপোর্টিং, এবং এটা অডিট হবে। আর ম্যানেজমেন্ট রিপোর্টিং পারপাস যেটা করেন, ওইখানে যদি কোনো ম্যানেজমেন্ট শুধুমাত্র প্রতি বছর প্রফিট লস দেখেই খুশি হয়, কোনো সমস্যা নেই। কেউ কেউ হয়তো প্রফিট লসের সাথে ক্যাশ ফ্লো অথবা রিসিভ পেমেন্ট টাইপ একটা অ্যাকাউন্টস নিয়ে দেখতে চায়, ব্যালেন্স শিট প্রতি মাসে দেখতে চায়, এটা এরকম ম্যানেজমেন্ট কম। সো তার মানে কথা হচ্ছে যে বছরের একবার আপনাকে করতেই হবে, এটা আইন বলে প্রতিষ্ঠিত। সেই আইনগুলো আমি আগামী ক্লাসে আবার বলবো, আজকেও কিছুটা বলেছি। এর বাইরে প্রতি মাসে যেটা করেন, এটা আপনার ফ্রিডম আছে, আপনি যেটা দেখায় ম্যানেজমেন্ট আপনার সাথে কোপ আপ হয়, ম্যানেজমেন্ট যাতে হ্যাপি হয় এবং তাদের ডিসিশন মেকিং নেওয়ার জন্য যা যা দেখানো দরকার, এটা তারা হ্যাপি থাকলে ইটস এ রিকোয়ারমেন্ট বিটুইন দেম অ্যান্ড ইউ। এটার কোনো লিগ্যাল রিকোয়ারমেন্ট নেই, এক এক কোম্পানি এক একভাবে দেখে। আমি শান্তায় যখন কাজ করতাম ব্যাক ইন 2008, আমি 8-9-এ জিএম ফাইন্যান্স, হেড অফ ফাইন্যান্স ছিলাম শান্তা প্রপার্টিজ, এখন যেটা শান্তা হোল্ডিং, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি। আমরা একটা ইনকাম স্টেটমেন্ট এবং রিসিভ পেমেন্ট দেখাতাম। কল্লোলে এসে আমরা ফুল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতাম, বাট বোর্ডে অত রিগোরাসলি দেখতো না। কিন্তু সুপারস্টারে যেটা হয়, একদম প্রতি মাসের 4 থেকে 5 তারিখের ভিতরে অ্যাকাউন্টস ক্লোজ করে আপনার 7 থেকে 8 তারিখের ভিতর বোর্ড মিটিং করতেই হবে। সেটা আপনার বোর্ড মিটিং আপনার নোটিশ উইথ এজেন্ডা দিতে হবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে, প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল দেখাতে হবে, এবং তাদের রিকোয়ারমেন্ট কোশ্চেন অনুযায়ী কখনো কখনো এক বোর্ড মিটিং নেক্সট দিনেও চলে যায়। সো ওইটা ছিল ওয়াজ দ্য ভেরি রিগোরাস বোর্ড মিটিং, এরকম সাধারণত অন্য অর্গানাইজেশনগুলো দেখি না। সো এটা কিন্তু আপনার বছরে একবার এই ফরম্যাটে করতে হবে। আর ম্যানেজমেন্ট রিপোর্টিংয়ের ফরম্যাট ইউ হ্যাভ ইউর ওন চয়েস, হ্যাঁ, আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন। শুধু ইনকাম স্টেটমেন্ট নিয়ে অনেকে করে। এনি ফার্দার কোশ্চেন? থ্যাংক ইউ। আর একটা ছিল যে স্যার, ওই যে অ্যাকাউন্টস ক্লোজের কথা যে বললেন স্যার আপনি, স্যার এই 5টা স্টেটমেন্ট মাধ্যমেই তো অ্যাকাউন্টস ক্লোজ হয়ে গেল, তাই না স্যার? হ্যাঁ, এটাকে এই 5টা স্টেটমেন্টই হয়, কিন্তু অ্যাকাউন্টিং ক্লোজিং কিছু জার্নাল আছে। মানে যেটা হয়, যখন আপনি 30 জুন আসলেন, 30 জুনের পরে 1 জুলাই যখন আপনি অফিসে ঢুকলেন, আপনার প্রথম কাজ হয় হচ্ছে আপনার ট্রায়াল ব্যালেন্সটা, আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা ক্লোজ করার পরে আপনার কয়েকটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিতে হয়, যেমন ডেপ্রিসিয়েশন সহ নন ক্যাশ কিছু থাকে, এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো দিতে হয়। আর সঙ্গে সঙ্গে তখন আপনি ক্লোজ করতে হয় অ্যাকাউন্টস, ইনকাম স্টেটমেন্ট করার পরে একটা ক্লোজিং এন্ট্রি দিতে হয়। সো এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি এবং ক্লোজিং এন্ট্রিটা আমি দেখাই দিব আপনাদেরকে। কিন্তু এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টস ক্লোজিং। কিন্তু অ্যাকাউন্টস ক্লোজিংয়ের এই যে আপনি যেটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিলেন এবং ক্লোজিং এন্ট্রি করলেন, এটা হচ্ছে ফর্মালি আপনার অ্যাকাউন্টস ক্লোজ হয়ে গেল। কিন্তু ওই অ্যাকাউন্টস ক্লোজ করার পরেও ওই ট্রায়াল ব্যালেন্সের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে ইনকাম স্টেটমেন্ট করা, কিছু মাইনর ফাইন টিউনিং করা, অনেক সময় হয়তো আমরা পিরিয়ড ওপেন রাখি, অর্থাৎ আপনার এসএপির মতো যেমন প্রতিদিনই আর ব্যাকডেটে কিছু করা যায় না, কিন্তু শুধুমাত্র অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা হয়তো 4 দিন 5 দিন ওপেন রাখি, এটাকে পিরিয়ড ওপেন বলে। এটা এসএপিতে ওপেন আছে, কিন্তু ট্যালির মতো সফটওয়্যারগুলো আবার এরকম না যে অ্যাকাউন্টস ক্লোজ হয়ে গেলে লক হয়ে যায়। সো দেখা যায় প্র্যাকটিক্যালি যদি বলি, যেটা হচ্ছে আমরা যখন ফাইনালি এই ড্রাফট অ্যাকাউন্টস প্রিপেয়ার করা পর্যন্ত কিছু ফাইন টিউন হতে থাকে। কিন্তু যদি নিয়মের কথা বলেন, তাহলে এসএপি যে সিস্টেম, সেটা হচ্ছে যে সব প্রসেস ক্লোজ হয়ে যাবে। আপনার যখনই বছর শেষ হলে আপনি ক্যাশ কাউন্ট করবেন, যে হাতে কত ক্যাশ আছে, ব্যাংক স্টেটমেন্ট নেবেন, ব্যাংক রিকনসিলিয়েশন করবেন, আপনার হচ্ছে স্টক টেক ওভার করবেন, কত ইনভেন্টরি আছে, এই সমস্ত কিছু করেই হচ্ছে স্টক করলেন, স্পেয়ার পার্টস করলেন, অ্যাসেটের একটা হিসাব করলেন যে অ্যাসেট কোথায় কি আছে, আপনার ব্যাংক ব্যালেন্স ক্লোজ করলেন, পেটি ক্যাশ ক্লোজ করলেন, সব কিছু করে দ্যাট ইজ দ্য এন্ড প্রসেস অফ এ পিরিয়ড। দেন আপনি পরের দিন যখন শুরু করলেন, তখন একটা ফ্রেশ ওপেনিং ব্যালেন্স নিয়ে কাজটা শুরু করবেন। এটা হচ্ছে ফর্মাল ফিজিক্যাল কাজ। কিন্তু ওই বছর শেষ হওয়ার পরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য, অর্থাৎ এই 5টা স্টেটমেন্ট করলাম, এইটা করতে মিনিমাম 15 দিন, 20 দিন, 1 মাস এরকম লেগে যায়, 2 মাস 3 মাসও লেগে যায় অনেকের। বাট এটা 1-1.5 মাসের ভিতরে করে ফেলানো হচ্ছে। ড্রাফট অ্যাকাউন্টস অডিটরকে পাঠালেন, অডিটর অনেক ধরনের অবজারভেশন দেয়, দেন এটা মোটামুটি 3 মাস লেগে যায় অডিট লেভেলে করতে। বোঝা গেল ভাই? জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? স্যার, এখন কি ওই যে রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, যে এই কনসেপ্ট গুলো কি উঠে গেছে নাকি আছে, এখনো বলবৎ আছে? এইগুলো হচ্ছে ভাই থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, তো আপনারা এটা বইয়ে এখনো বাংলা বইটইতে আছে, কিন্তু আসলে হয় কি, আমি যেভাবে পড়াচ্ছি এর বাইরে কিছু নাই, নমিনাল অ্যাকাউন্টস বা ইয়ের অ্যাকাউন্টস নেই, ওটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যাসপেক্টে ভাগ করতে, এবং আমাদের উপমহাদেশের কিছু রাইটাররা এইভাবে বেশি লিখেছে। বাট ফ্যাক্ট হচ্ছে যে
আমি যেভাবে বললাম যে আপনার অ্যাকাউন্টসকে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস থাকে, অর্থাৎ একটা অর্গানাইজেশনে যতগুলো হেড থাকবে এটাকে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস বলবো। এই চার্ট অফ অ্যাকাউন্টসকে আমরা ক্লাসিফাই করি 4 ভাবে, যেটা বললাম এক। আর প্রত্যেকটা জিনিসের এটাকে বলা হচ্ছে রিকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন, ডিসক্লোজার। তার মানে এই যে কথাগুলো বললাম এর বাইরে নমিনাল অ্যাকাউন্ট কোথাও আসবে না। তো আমি আপনাদেরকে এটুকু বলবো যে এর বাইরে থিওরিটিক্যাল অ্যাসপেক্টে, যেমন অনেক জায়গায় পাবেন পুরোনো বইগুলোয় জার্নালকে জাবেদা বলে, তারপরে হচ্ছে লিখবেন হচ্ছে যে থিওরিটিক্যাল অ্যাসপেক্টে নমিনাল অ্যাকাউন্টস, কোনো জায়গায় দেখবেন হচ্ছে কারেকশন অফ অ্যাকাউন্ট, যেটাকে বলা হচ্ছে সমন্বয়ে জাবেদা বলছে, কোনো জায়গায় বলছে রেকটিফাইং জার্নাল। আসলে ওইটা আসলে সব কিছু অ্যাডজাস্টিং এবং ক্লোজিংয়ের ভিতর চলে আসে। সো রেকটিফাইং বা কারেক্টিং জার্নালটা, বা এই যে যত আপনি নমিনাল অ্যাকাউন্ট বলে আমরা আরও কী জন্য পড়েছি গ্রাজুয়েশনে বা ইন্টারমিডিয়েট এসএসসিতে, এগুলো পড়েছি, বাট ওগুলো আসলে প্র্যাকটিক্যালি এখন আর নাই। হ্যাঁ, এখন যেটা আছে আপনার একটাই হচ্ছে যে অ্যাকাউন্টেন্টদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, যেটা আগামীকালকে দেখাবো, আর আইএস আইএফআরএস এবং প্র্যাকটিক্যাল প্রসেস আমরা যেভাবে করি, দ্যাট ইজ অল। এইটা আর নাই, আপনি যেটা বলছেন ওগুলো আর এখন ওইভাবে মানে প্র্যাকটিক্যালি নাই। এখনও একাডেমিক বই 9-10 বই আছে কিনা বা ইন্টারমিডিয়েট বই আছে কিনা আমি নট শিওর, বাট থাকার কথা না যদি কেউ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে করে। ঠিক আছে? আর এনিথিং? থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে, আমরা আগামী মঙ্গলবার ইনশাল্লাহ আমরা সবাই সুস্থ থাকবো আশা করি। আগামী মঙ্গলবার আজকে 17 জন আমরা এখানে আছি, 17 জনই থাকবো, এবং আশা করি এই সেশনের 10টা, আজকেরটা বাদ দিলে 11টা আমি একটা বাড়িয়ে নিয়েছি নিজের থেকেই, এই আজকেরটা সহ 11টা যে ক্লাস হবে এই ক্লাসটা আমরা এনজয় করব এবং এইভাবেই ইন্টারেক্টিভ করব, সো দ্যাট আমরা রিয়েলি উপকৃত হতে পারি। সো আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের দোয়া করি। নেক্সট মঙ্গলবার ইনশাল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।